যেমন কথা তেমন কাজ করে দেখালেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের সময় রাত ৮টা, ভারতের সময় সন্ধ্যা ৭:৩০। ইরানকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবার পারস্য উপসাগর থেকে পাকিস্তান বরাবর পারস্য উপসাগরে নৌ অবরোধ শুরু করলেন, নেভাল ব্লকেড, যেটাকে তিনি নাম দিয়েছেন ট্রাম্প কার্ড। যুদ্ধের ময়দান কিংবা ইসলামাবাদের আলোচনার টেবিল, কোনো জায়গাতেই ডোনাল্ড ট্রাম্প ইরানকে কাবু করতে পারেনি, ইরানকে বশ মানাতে পারেনি। ফলে এবার তিনি তার ঝুলি থেকে নতুন কার্ড ফেললেন, যাকে তিনি নাম দিয়েছেন ট্রাম্প কার্ড। ট্রাম্প কার্ড কি? ইরানকে পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়া, যাতে ইরান বিদেশের বাজারে কোনো প্রকার তেল বিক্রি করতে না পারে, এমনকি তার প্রয়োজনীয় সামগ্রী কোনোভাবে বিদেশের বাজার থেকে তার দেশে যেন আমদানি করতে না পারে। ভাবখানা এমন যেন ইরান এতদিন ধরে বিশ্বের বাজারে উন্মুক্ত বাণিজ্য করে এসেছে। গত ৪৭ বছর ধরে ইরানের উপরে যেভাবে একের পর এক স্যাংশন চাপিয়ে রেখেছিল, ইরানের উপরে এই মুহূর্তে ৯,০০০-এরও অধিক স্যাংশন রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের, রাষ্ট্রসংঘের এবং ইউরোপীয় ইউনিয়নের। ফলে ইরান এতদিন ধরেও বিশ্বের বাজার থেকে একরকম বিচ্ছিন্নই ছিল। তবুও স্ট্রেট অফ হরমুজ দিয়ে ইরান তার তেল বিক্রির কাজ কিন্তু কম বেশি চালিয়ে যাচ্ছিল। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইরানকে বিশ্বের বাজার থেকে বিচ্ছিন্ন করবার জন্য এই ওমান উপসাগর থেকে পাকিস্তানের উপকূল বরাবর এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তার বিরাট রণবহর এনে এই মুহূর্তে গোটা স্ট্রেট অফ হরমুজকে আরো একবার দ্বিতীয় পর্যায়ের ব্লকেড করে দিল আমেরিকা যুক্তরাষ্ট্র। ইরানকে সামগ্রিকভাবে নৌপথে অবরোধ তৈরি করা, তাকে সিজ করে দেওয়া, ইরানকে সিজ করে রেখে ইরানকে পরীক্ষা দিতে এসেছে ডোনাল্ড ট্রাম্প যে কতদিন সে অবরুদ্ধ অবস্থায় থেকে টিকে থাকতে পারে। আমেরিকার কাছে সে যেন গিয়ে নতজানু হয়ে ক্ষমা স্বীকার করে, এটাই ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই স্ট্রেট অফ হরমুজ হয়ে ইরান যে জাহাজ ভর্তি তেল বিক্রি করছে পৃথিবীর বাজারে, সেই সমস্ত জাহাজকে আর পৃথিবীর বাজারে যেতে দেওয়া হবে না। এমনকি চায়না বা অন্য কোনো দেশের ট্যাঙ্কার এই ইরানের বন্দর থেকে তেল নেওয়ার জন্য যদি প্রবেশ করার চেষ্টা করে, সেই জাহাজকেও এখানে আটকে দেওয়া হবে, ঢুকতে দেওয়া হবে না। এমনকি অন্য দেশের জাহাজ, যে জাহাজ তেল নিয়ে আসছে কথার কথা বাহরাইন থেকেও যদি তেল নিয়ে সেই জাহাজ বের হয় এবং স্ট্রেট অফ হরমুজে যদি ইরানকে টোল দেয়, সেই জাহাজকেও কিন্তু এখান থেকে বেরোতে দেবে না আমেরিকা যুক্তরাষ্ট্র। ফলে বিদেশের বাজারে গোটা পারস্য উপসাগরীয় দেশ থেকে একটি ট্যাঙ্কার তেলও কিন্তু আর পার হতে পারবে না। কারণ ইরান আগেই স্ট্রেট অফ হরমুজে তারা ব্লকেড রেখেছিল, সেখান থেকে নির্দিষ্ট কিছু জাহাজকে পার হবার অনুমতি দিচ্ছিল ইরানকে 2 মিলিয়ন ইউএসডি পরিমাণ টোল দেওয়ার পর। ফলে পৃথিবীতে একদিকে অন্য দেশের কম বেশি জাহাজ পাস করছিল স্ট্রেট অফ হরমুজ দিয়ে, আর সবচেয়ে বড় বিষয় ইরান এই যুদ্ধকালীন সময়ে পৃথিবীর বাজারে বিপুল পরিমাণে তেল বিক্রি করেছে। সরাসরি তো বিক্রি করেছে, ঘোস্ট ফ্লিটের মাধ্যমে ইরান বিশ্বের বাজারে বিপুল পরিমাণে তেলের সাপ্লাই দিয়েছে। ফলে যুদ্ধকালীন সময়ে যেমনটা আশঙ্কা করা হয়েছিল যে তেলের ব্যাপক সংকট শুরু হবে, ততখানি সংকট হয়নি। তার কারণ আড়ালে গোপনে ইরান বিশ্বের বাজারে বিপুল পরিমাণে তেল সাপ্লাই দিয়ে এসেছিল। কিন্তু এই মুহূর্তে আমেরিকার এই নৌ অবরোধ শুরু করার ফলে বিশ্বের বাজারে তেলের কিন্তু ঘাটতি দেখা দেবে, তা নিঃসন্দেহে বলা যায়। এখন প্রশ্ন হলো গোটা পৃথিবী ডোনাল্ড ট্রাম্পের এই ম্যাডনেস, তার এই হিংস্র পদক্ষেপকে কিভাবে দেখবে। আর ডোনাল্ড ট্রাম্পের এই নেভাল ব্লকেডে ইরান এতটুকু ভয় পায়নি, বরং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তিনি একটা মজার টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে, একটা মজার অঙ্ক দিয়েছেন। আর সেই অঙ্কের আগে তিনি লিখেছেন আমেরিকাবাসী আগামী দিনে তারা স্মৃতি মেদুরতায় ভুগবে, তারা নস্টালজিক হয়ে যাবে। কেমন? $4 কিংবা $5 দিয়ে তারা যে গ্যাস কিনতে পারতো, সেটা স্মৃতি হয়ে যাবে। কেন স্মৃতি হবে? আমেরিকা যদি এই নেভাল ব্লকেট জারি রাখে, আগামী দিনে গ্যাসোলিন কিংবা গ্যাসের দাম হু হু করে বেড়ে যাবে। আজকের থেকে যে দ্বিগুণ দাম বাড়বে তাতে কোনো সন্দেহ নাই। তাই এই মুহূর্তে আমেরিকার জনগণ ইতিমধ্যেই যে ভয়ঙ্কর ইনফ্লেশনের মধ্যে আছে, অর্থ সংকটের মধ্যে আছে, সেই সাধারণ গরিব আমেরিকাবাসীর জন্য বেঁচে থাকাটা দুঃসাধ্য হয়ে উঠবে ডোনাল্ড ট্রাম্পের এই উদ্ভ্রান্ত সিদ্ধান্তের জন্য। পারস্য উপসাগরীয় তেল যাতে বিশ্বের বাজারে না যেতে পারে, এই চেষ্টায় আমেরিকা যে নৌ অবরোধ শুরু করেছে, তাকে ইরান অভিযোগ করেছে জলদস্যুর কাজ বলে। আমেরিকার নৌসেনারা এই মুহূর্তে পাইরেটস অফ দ্য হরমুজ স্ট্রাইটের ভূমিকা পালন করছে। কিন্তু তাতে ইরান বিন্দু মাত্র বিচলিত নয়, ভয় তো পায়নি। কিন্তু অন্যদিকে ইউরোপ মহাদেশ এই মুহূর্তে মারাত্মকভাবে উদ্বিগ্ন এবং তারা আতঙ্কগ্রস্ত। ডোনাল্ড ট্রাম্প যখন এই জলদস্যুর ভূমিকায় অবতীর্ণ হচ্ছিলেন, ইউরোপ তখন দ্বন্দ্বগ্রস্ত ছিল। তারা ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে, তার সঙ্গে সঙ্গ দেবে, নাকি তার বিরোধিতা করবে। অনেক ভাবনা চিন্তার পর ইউরোপ যখন লেজে আগুন লেগেই গেছে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিষোদ্গার করলেন। এতদিন ইরান যুদ্ধে সঙ্গ দেয়নি, ইরান যুদ্ধের সহযোগিতা করেনি, এবার সোজা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন ওমান উপসাগরে এই ব্লকেড তৈরি করবার জন্য। স্টারমার সেজ ইউকে উইল নট সাপোর্ট ইউএস ব্লকেড অফ স্ট্রেইট অফ হরমুজ।
ইংল্যান্ড কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের এই ব্লকেডকে সমর্থন করে না। আর যখন ইংল্যান্ড তার এই স্পষ্ট অবস্থান জানিয়েছে, আমরা ইতিমধ্যেই জানি স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আগে থেকেই বিরুদ্ধ অবস্থান নিয়েছেন। তাই গোটা ইউরোপ মহাদেশ আমেরিকার বিরুদ্ধে যাবে, কারণ সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ মহাদেশ আগে, তারপর ভারত, বাংলাদেশ বা এশিয়া মহাদেশের অন্যান্য দেশ। তাই ডোনাল্ড ট্রাম্পের এই একটা সিদ্ধান্ত গোটা পৃথিবীর জন্য মারাত্মক হতে পারে, কিন্তু ইরানের জন্য ততখানি নয়। কেন নয় চলুন আমরা দেখে নিই। ইসলামাবাদে যখন ইরান এবং আমেরিকা দ্বিপাক্ষিক আলোচনা চালাচ্ছিল, সেই মুহূর্তে তেলের দাম কিন্তু ক্রমশ একটু একটু করে কমছিল, কারণ পৃথিবীতে আশার আলো জ্বলে উঠেছিল। আমেরিকা এবং ইরান তারা বন্ধু হতে পারে, যদি সেই সম্ভাবনা ক্ষীণ ছিল। আর যখন এই আলোচনা ভেস্তে গেল আর ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন তিনি ব্লকেড শুরু করবেন ওমান উপসাগরে, অমনি তেলের দাম চচ্চর করে বাড়তে শুরু করলো। $95 প্রতি ব্যারেল থেকে সেই দাম বেড়ে গিয়ে $104 প্রতি ব্যারেল স্পর্শ করলো ব্লকেড শুরু হবার আগেই। আর আজ ভারতীয় সময় সন্ধ্যা 7:30টার সময় যখন অফিসিয়ালি আমেরিকার নৌসেনারা এই ওমান উপসাগরে ব্লকেড শুরু করে দিল, আগামীকাল তেলের দাম আবারও $115 স্পর্শ করার জোর সম্ভাবনা রয়েছে। তাই আমেরিকা যদি তার এই ব্লকেড থেকে না সরে, তাহলে গোটা পৃথিবীতে এমনিতেই পেট্রোকেমিক্যাল দ্রব্যের আকাল পড়ে গেছে, রাসায়নিক সারের অভাব এখন বিশ্বজোড়া। তাই পৃথিবীতে ইউরিয়া, পটাশ এবং ডিএপির মতো গুরুত্বপূর্ণ সার না পেয়ে কৃষিকাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে এবং আগামীতে খাদ্য সংকট হওয়ার এক জোরদার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের একটি মূর্খামির জন্য গোটা পৃথিবীর মানুষকে মাসুল গুনতে হবে, অথচ লক্ষ্য ছিল ইরানকে জব্দ করা। ইরানকে জব্দ করতে গিয়ে এই মূর্খ ডোনাল্ড ট্রাম্প, বলদ ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবীর মানুষকে শাস্তি দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের নিজের ঘরে আগুন লেগে যাবে। আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকা যুক্তরাষ্ট্র ছেড়ে পালাতে হয় কিনা সেই বিষয়ে একটা গুঞ্জন শুরু হয়েছে, কারণ আমেরিকার মানুষ এই ব্লকেডের যে ভার, এর যে পাপ, তা আমেরিকার মানুষ বহন করতে পারবে না। প্রথাগত নিয়ম মেনে ইরান আরো একবার আমেরিকা যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে পারস্য উপসাগরের এই আরব দেশের বাদশাগুলোকে, যারা এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছে। এখনো পর্যন্ত তারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে তাদের দেশের যে সেনা ছাউনি, সেই সেনা ছাউনিকে তুলে নেওয়ার কোনো নির্দেশ দেয়নি, বরং এখনো পর্যন্ত মার্কিন সেনারা এই দেশগুলোতে বহাল তবিয়তে আছে। সুতরাং এবার ইরান জানিয়েছে, Iran threatened to retaliate against Gulf ports for US blockade. আমেরিকা যেহেতু ইরানকে নৌ অবরোধ করলো, তাই ইরানও এই পারস্য উপসাগরের দেশগুলির যতগুলো বন্দর আছে সমস্ত বন্দরকে অবরোধ করবে এবং তারা দেখতে চায় কিভাবে এই আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো বিদেশকে কি করে তেল বিক্রি করে। আর ইরানকে শাস্তি দিয়ে গোটা পৃথিবী কিভাবে টিকে থাকে সেটাই দেখতে চাইছে ইরান। কিন্তু একটা প্রশ্ন এখানে অনেকের মনেই জাগতে পারে, ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এই নৌ অবরোধের কথা কেন ভাবলেন? 2 সপ্তাহ যুদ্ধবিরতির যে ঘোষণা দিয়েছিলেন, সেই যুদ্ধবিরতির সময় পার হলে তিনি অনায়াসে ইরানকে আবার আক্রমণ করতে পারতেন। কিন্তু এখানেও একটা ভুল আমাদের হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র যুদ্ধ করে যে ইরান কোনোদিন জিততে পারবে না, সেটা ডোনাল্ড ট্রাম্প হারে হারে জেনে গেছেন। সুতরাং আগামী দিনে তিনি যে সামরিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে যাবেন না, তার সম্ভাবনা অত্যন্ত তীব্র। আর নৌ অবরোধ কেন করলেন তার যুক্তি এখানে রয়েছে। এই যুদ্ধকালীন সময়ে ইরান ইতিমধ্যেই বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। তার যে তেল বিক্রির হার ছিল, সেই হারকে 3 গুণ বাড়িয়েছে। ফলে ইরান এই মুহূর্তে বিদেশ থেকে প্রচুর পরিমাণের টাকা রোজগার করছে। আর এই রোজগার থেকেই ইরান অনায়াসে আমেরিকার বিরুদ্ধে দীর্ঘকাল যুদ্ধ চালিয়ে যাবে। তাকে কোনোভাবে যুদ্ধে হারানো সম্ভব নয়। তাই ইরানকে হাতে না মেরে ভাতে মারতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। সুতরাং তিনি নৌ অবরোধের কথা ভেবেছিলেন। চলুন আমরা দেখে নিই, যুদ্ধ শুরু হওয়ার আগে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন প্রতিদিনে 56.4 মিলিয়ন প্রতিদিনে তেল বিক্রি করে রোজগার করতো, সেই রোজগার বেড়ে গিয়ে এখন দাঁড়িয়েছে 170 মিলিয়ন প্রতিদিনে, যেটা তেল বিক্রির বাইরেকার হিসেব পাওয়া যায়। কিন্তু ঘোষ ফ্লিটের মাধ্যমে তেল বিক্রি করে কত টাকা রোজগার করছে ইরান, তার সঠিক হিসেব পৃথিবীর কারোর কাছে নেই। এমনকি পেট্রোকেমিক্যালসও বিক্রি করেছে পৃথিবীতে প্রচুর পরিমাণে ঘোষ ফ্লিটের মাধ্যমে। ফলে এই যুদ্ধকালীন সময়ে ইরানের রোজগার যুদ্ধের আগের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। ফলে ইরান কোনোভাবেই আমেরিকার কাছে মাথা নোয়াতে রাজি হয়নি। তাই ডোনাল্ড ট্রাম্প শেষ চেষ্টা করছে কোনোভাবে ইরানকে অর্থনৈতিকভাবে ধ্বংস করা যায় কিনা। এখানে ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে বড় ভুল, গত 47 বছর ধরে ইরান পৃথিবী থেকে অবরুদ্ধ হয়েই রয়েছে, বিচ্ছিন্ন হয়েই রয়েছে। পৃথিবীতে একমাত্র ব্যতিক্রম রাষ্ট্র ইরান, যেখানে রেজিস্ট্যান্স ইকোনমি সফলভাবে দাঁড়িয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি এমন ব্যবস্থা তৈরি করেছিলেন যাতে ইরান পৃথিবীর অন্য কোনো দেশের উপর নির্ভরশীল না হয়েও আত্মনির্ভর হয়ে দীর্ঘকাল বেঁচে থাকতে পারে। আর সেই থিওরিতেই ইরান আজ এত শক্তিশালী হয়ে উঠেছে সামরিক দিক থেকে। তাই ইরানকে দুর্বল করা এত সহজ নয়, কারণ স্ট্রেট অফ হরমুজের বিপরীত দিকে ইরানকে ছুঁয়ে আছে ক্যাস্পিয়ান সাগর। এই ক্যাস্পিয়ান সাগরের সঙ্গে রয়েছে রাশিয়া। তাই রাশিয়া থেকে খুব অনায়াসে জলপথে এই ক্যাস্পিয়ান সাগর হয়ে ইরানে চলে আসবে সমস্ত প্রয়োজনীয় ঔষধ, খাবার, যাবতীয় জিনিস। এমনকি ক্রিটিক্যাল অস্ত্রের যদি প্রয়োজন হয়, সেই অস্ত্র সাপ্লাই কিন্তু ইরান পেয়ে যেতে পারে চীনের কাছ থেকে। কিভাবে? এই হলো চীন। এই চীন থেকে সোজা রাশিয়া হয়ে স্থলপথে এসে
এই ক্যাসপিয়ান সাগর দিয়ে অনায়াসে ইরানে প্রবেশ করা সম্ভব। তাই চীন এবং রাশিয়ার সঙ্গে ইরানের যোগাযোগ কিন্তু অক্ষত থাকছে, যদিও ওমান উপসাগরে আমেরিকা ব্লকেড করে রেখেছে সেটা এই জায়গায়, কিন্তু এদিকে ক্যাসপিয়ান সাগরের সঙ্গে ইরানের যোগাযোগ অক্ষত রয়েছে। তাই ইরানকে তার বন্ধু রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করা আমেরিকার পক্ষে অসম্ভব। এই জন্যই বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক জেমস বেইজ তিনি দাবি করছেন ইরানের পক্ষে এই ধাক্কা সামলানো যতটা সহজ, পৃথিবীর জন্য কোনোভাবেই সম্ভব না এই আঘাতকে সহ্য করা। চলুন আমরা দেখে নিই তিনি কি লিখেছেন। ইটস অলমোস্ট আ রেস টু দ্য ড্যামেজ অন ইরানস ইকোনমি। আমেরিকা যেন রেসে নেমেছে, যে কোনো মূল্যে ইরানের অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে, অথচ আ কান্ট্রি দ্যাট হ্যাড স্যাংশন সিন্স 1979, অথচ ইরান সেই দেশ যে দেশের উপরে 1979 সাল থেকেই স্যাংশন রয়েছে। দ্যাটস ভেরি ইকোনমিক্যালি রেজিলিয়েন্ট although it has deep economic problems। যদিও ইরানের অর্থনৈতিক কিছু সমস্যা রয়েছে, কিন্তু ইরানের প্রতিরোধ করার শক্তি ভয়ঙ্কর বেশি, তাই ইরানকে কাবু করা অসম্ভব। And the global economy, which could, I think, possibly see damage much faster and much deeper than Iran। কিন্তু সারা পৃথিবীর অর্থনীতি ইরানের চাইতে বহুগুণ ভঙ্গুর এবং ইরানের বহু আগে হুড়মুড় করে ভেঙে পড়বে এই বিশ্ব অর্থনীতি ব্যবস্থা। তাই ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত সবচাইতে বড় ভুল, আর এটাই খুব শিগগিরই প্রমাণ হবে গোটা পৃথিবীর যারা রাষ্ট্রনায়ক তারা আগামীকাল থেকেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সেটা শুধু সময়ের অপেক্ষা। আগামীকাল হতে পারে গোটা ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করবে প্রথম। এখন পদাতিকে চোখ পড়ে রইল পারস্য উপসাগরের দিকে। আমেরিকা তার এই ব্লকেট নিয়ে আগামী যে কি সিদ্ধান্ত নেয় তার সমস্ত আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি। ততক্ষণ জন্য ধন্যবাদ।